বলবেন। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি তারেক্স অ্যাডমিশন কটেজের সাধারণ জ্ঞানের আরও একটি নতুন ক্লাসে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবার রমাদান মাস খুবই ভালো যাচ্ছে। সবাই একটু ক্লাসটিতে দ্রুত জয়েন হয়ে যাও। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ক্লাসটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও একটু দ্রুত। এবং কে কোন জেলা থেকে, কে কোন জায়গা থেকে আজকের লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, যারা মুসলিম আছো, আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের সেহরি, রমাদান রোজা, ইফতার, তারাবি কবুল করুক। সবাই একটু কমেন্টে আমিন লিখে ফেলবে। হ্যাঁ, আমিন। এবং সাউন্ড ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আজকের লাইভ ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা আজকের লাইভ ক্লাসটিতে বাংলাদেশ বিষয়াবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ এবং আন্তর্জাতিকের 15টা এমসিকিউ রেখেছি। 15টা 30টি হলেও আমরা 30টি এমসিকিউ ব্যাখ্যা সহকারে, যেগুলো ব্যাখ্যা করা প্রয়োজন, ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করব। দেখা যাবে প্রায় 70-80টার মতো এমসিকিউ ইনশাল্লাহ ইনফরমেশন আমরা আজকের ক্লাসে পেয়ে যাব। ঠিক আছে, সো দেরি না করে সবাই একটু যুক্ত হয়ে যাও ক্লাসটিতে। মুজাক্কিরা আসসালামু আলাইকুম, অন্তিম সৌদির আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, লাইলা ওয়ান্নাহার আভা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। হ্যাঁ, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও, দ্রুত দ্রুত একটু জানিয়ে দাও। এবং কে কোন জেলা থেকে ক্লাসটি দেখতেছো একটু জানাও। নুসরাত ইমরুজ তিশা, আই এম ফ্রম রংপুর। শিফা, সব ঠিক আছে, ক্লাস শুরু করেন ভাইয়া। আচ্ছা, জান্নাতুল মাইশা চিটাগাং থেকে। জান্নাতুল মাইশা আসসালামু আলাইকুম। শাহরিয়ার আহমেদ সাহেব আসসালামু আলাইকুম। মায়াবিকন আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, রিয়া সরকার, আই এম ফ্রম গাইবান্ধা। সব ঠিক আছে তো? আচ্ছা, শিফা বলতেছো যে সব ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সবাই রেডি? রেডি কিনা একটু কমেন্টে লিখে ফেলো যে রেডি। মানিক কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা থেকে, বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আমরা শুরু করবো কিনা? সবাই রেডি কিনা? রেডি একটু কমেন্ট করো যে রেডি। আমরা তাহলে শুরু করি। অন্তিম চৌধুরী অল ক্লিয়ার আছে কিনা? বিকাশ খাগড়াছড়ি, আফরিন লাবণ্য ময়মনসিং। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ভিডিও কোয়ালিটি ঠিক করেন। ঠিক আছে তো? ময়মনসিং, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। নওরিন ইনায়া আইরা রেডি। ফারহা আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে, আচ্ছা, দেখো ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলতেছে এখানে? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কি দ্বীপ? প্রবাল দ্বীপ। কোনটা? সন্দ্বীপ, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালী। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। যারা ক্লাসটি লাইভ দেখতেছো, লাইভে যারা আছো প্রত্যেকে কমেন্ট করবা, কেউ বাদ যাবা না। ঠিক আছে, সবাই কমেন্ট করবা, সবাই সঠিক উত্তরটা কমেন্ট করে ফেলবা। ভুল হলেও কোনো সমস্যা নাই, আমি তো আছি ইনশাল্লাহ, সঠিক উত্তর তো বলে দিব, কোনো অসুবিধা নেই। সবাই কমেন্ট করবা, ঠিক আছে? এবং এখনো যারা যুক্ত হয় দ্রুত যুক্ত হয়ে নাও, এবং তাদেরকে যুক্ত করার জন্য তোমরা যারা আছো ক্লাসটি তাদের সাথে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ
কোয়েশ্চেনটা একটু দেখবা যে আমার কাছে এখানে কি চাইছে, প্রবাল দ্বীপ। ঠিক আছে, প্রবাল দ্বীপ কোনটা? আফরিন লাবণ্য বলতেছে একের খ কি সেন্ট মার্টিন, সাব্বির ইসলাম খ সেন্ট মার্টিন, জান্নাতুল মাইশা সেন্ট মার্টিন, নরেন ইনায়া আয়রা সেন্ট মার্টিন, কিনা বিকাশ সেন্ট মার্টিন। আচ্ছা দেখো, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ তাহলে সেন্ট মার্টিন। কোনটা? সেন্ট মার্টিন। আচ্ছা, বাংলাদেশের একমাত্র, যদি মহেশখালীটা তাহলে কি? এটা হলো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। যদি প্রশ্নে আসে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, কোন দ্বীপ? পাহাড়ি দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তাহলে সন্দ্বীপ, এটাও একটা দ্বীপ। এটা কোথায়? এটা চট্টগ্রাম। সন্দ্বীপটা কোথায়? চট্টগ্রাম। ঠিক আছে, এরপর দেখো কুতুবদিয়া। কুতুবদিয়াটাও কোথায়? কুতুবদিয়া বাতিঘর, আমরা নাম শুনছি না? এটাও তোমার কক্সবাজারে। ঠিক আছে, কুতুবদিয়া বাতিঘর কোথায়? কক্সবাজার। তাহলে দেখো, একটা এমসিকিউর মধ্যে একটা কোশ্চেন আমরা 4টা ইনফরমেশন পেয়ে গেলাম। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, পাহাড়ি দ্বীপ মহেশখালী, কুতুবদিয়াটা কোথায়? কক্সবাজার। কুতুবদিয়াতে কি রয়েছে? বাতিঘর রয়েছে, রাইট। এবং সন্দ্বীপটা কোথায়? চট্টগ্রাম। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে আমাদের কাছে কি বলছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ, এটা কি গঙ্গোত্রী, কৈলাস, মানস সরোবর, যমুনোত্রী? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? দুইয়ের সঠিক উত্তর কোনটা হবে? দুই নাম্বারটা একটু বলে ফেলো। দুইয়ের সঠিক উত্তর কোনটা হবে? ব্রহ্মপুত্র নদ। ঠিক আছে, আচ্ছা দুই নাম্বারটা একটু বলে ফেলো। আচ্ছা, আফরিন লাবণ্য দুইয়ের সি, দুইয়ের গ। আচ্ছা, তাহলে ব্রহ্মপুত্র নদটার কোথা থেকে? আফরিন লাবণ্য দুইয়ের গ, মুন্নি আক্তার দুইয়ের এ, গঙ্গোত্রী না, মুন্নি দুইয়ের এ হবে না, অন্তিম চৌধুরী দুইয়ের সি, জান্নাতুল মাইশা মানস সরোবর। আচ্ছা, ভেরি গুড। তাহলে ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? মানস সরোবর। এই মানস সরোবরটা কোথায়? এটা হলো কৈলাসের কাছাকাছি, কৈলাসের খুবই নিকটে অবস্থিত। এবং এটা কোথায়? এটা হলো মূলত চীনের তিব্বত। তাহলে এই যে মানস সরোবর বা কৈলাস যেটাই বলি আমরা, কৈলাসের কাছেই মানস সরোবর, এটা অবস্থিত চীনের তিব্বতে। তাহলে ব্রহ্মপুত্র নদ, যদি তোমার কোশ্চেন এরকম আসে যে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোন দেশ, তাহলে উত্তরটা কি হবে? চীন। আচ্ছা, তাহলে বাংলাদেশে এই যে ব্রহ্মপুত্র নদটা, এটা চীন থেকে উৎপত্তি হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসছে। তার মানে ভারতের উপর দিয়ে বাংলাদেশে চলে আসছে। এটা ভারত ধরো, হ্যাঁ, আমরা ধরলাম এটা ভারত, এটাকে ধরলাম আমরা চীন, এটাকে ধরলাম আমরা বিডি বাংলাদেশ। তাহলে এই যে ব্রহ্মপুত্র নদ, এটা চীন থেকে ভারত হয়ে কোথায় আসছে ভাই? বাংলাদেশে আসছে। ওকে, বাংলাদেশে এসে এটার নাম হয়ে গেছে পদ্মা। কি হয়ে গেছে? পদ্মা। ঠিক আছে, তাহলে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে এসে কি নাম হয়েছে বা কোন নদীর সাথে মিলিত হয়েছে? পদ্মা নদীর সাথে। এবং শেষ পর্যন্ত এই পদ্মা নদী এসে কোথায়? বঙ্গোপসাগরে চলে গেছে, রাইট। বাংলাদেশে এসে পদ্মা নদীতে মিলিত হয়েছে কে? ব্রহ্মপুত্র নদ। এবং কোথায় গিয়ে এর শেষ সমাপ্তি ঘটেছে? বঙ্গোপসাগরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি স্থল হলো চীনের তিব্বতে। যেই জায়গা স্পেসিফিক ভাবে বললে জায়গাটার নাম হলো মানস সরোবর। ব্রহ্মপুত্র নদ চীন থেকে উৎপত্তি স্থল হয়ে ভারতের মধ্যে থেকে দিয়ে এসে বাংলাদেশে চলে এসেছে। বাংলাদেশে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে এবং এই পদ্মা গিয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে, রাইট। আচ্ছা, এছাড়া আমরা পদ্মা সম্পর্কে একটা ইনফরমেশন জানি। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। আর যদি প্রশ্নে আসে যে বাংলাদেশের আমরা একটু এখানে লিখি বৃহত্তম, আমরা আগে ওইগুলো পড়েছিলাম, বৃহত্তম, তারপরে তোমার নাব্যতম, হ্যাঁ, অথবা যদি তোমার গভীরতম, আরেকটা কি? গভীরতম। এই তিনটা কোয়েশ্চেনের একটাই অ্যান্সার, সেটা হলো মেঘনা। কি? মেঘনা। ঠিক আছে, তাহলে বাংলাদেশের বৃহত্তম নদী, নাব্যতম নদী, গভীরতম নদী কোনটা? মেঘনা। এবং দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমরা এখানে ব্রহ্মপুত্র নদ সম্পর্কে একটু জানলাম, পদ্মা নদী সম্পর্কে জানলাম, মেঘনা নদী সম্পর্কে জানলাম। এবার আমরা একটু যমুনা সম্পর্কে জানি। কি? যমুনা। আচ্ছা, আমরা এটা একটু রেখে দেই। আচ্ছা, যমুনা, দেখো যমুনা নদী, যমুনা নদী, যমুনা নদীর উৎপত্তি স্থল ভারত। কোথায়? ভারতের এই যে যমুনোত্রী জায়গা আছে, এখানে যমুনা নদীর উৎপত্তি স্থল। তাহলে যমুনোত্রীটা কোথায়? ভারত। যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায়? ভারতের যমুনোত্রী। ক্লিয়ার? একটু তোমরা কমেন্ট করে ফেলো ইনফরমেশন গুলো, তাহলে তোমাদের মাথায় ভালোভাবে থাকবে। বিষয়টা কি? যে যমুনা নদীর উৎপত্তি স্থল ভারতের যমুনোত্রীতে, এবং এই যে যমুনা নদীর, এটা ভারতে কিন্তু যমুনা নাম না, ভারতে এটার নাম কি জানো? গঙ্গা। ভারতে এটার নাম কি? গঙ্গা। তাহলে এই যে যমুনা নদীটা, এটা মূলত গঙ্গার উপনদী। গঙ্গার উপনদীকে প্রধান উপনদী কোনটা? যমুনা, যেটা বাংলাদেশের নাম হয়েছে যমুনা। তাইলে ভারতে এটার নাম গঙ্গা, এটা বাংলাদেশে এসে নাম হয়েছে যমুনা। গঙ্গার প্রধান উপনদী কোনটা? যমুনা। তাহলে উৎপত্তি স্থল কোথায়? ভারতের যমুনোত্রীতে। ক্লিয়ার? তাহলে যমুনা নদীর উৎপত্তি স্থল ভারত। আর ব্রহ্মপুত্র নদ, যেটা বাংলাদেশে পদ্মা, রাইট, সেটার উৎপত্তি স্থল কোথায় পেলাম আমরা? চীনের তিব্বতে। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে ফেলো। দীর্ঘপথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র অন্তিম চৌধুরী। হ্যাঁ, ব্রহ্মপুত্র যেটা, সেটাই তো বাংলাদেশে এসে পদ্মা নামকরণ করেছে, তাই না? সেটাই দীর্ঘপথ অতিক্রম করেছে। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, একটু কমেন্ট করে জানাও এতটুকু ক্লিয়ার তোমরা, বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই একটু। আচ্ছা, দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? সুন্দরবন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? সুন্দরবন, ভোলা, সন্দ্বীপ নাকি হাতিয়া? একটু কমেন্ট করে ফেলো। হ্যাঁ, 3-এর সঠিক উত্তর কোনটা হবে? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? সুন্দরবন, ভোলা, সন্দ্বীপ নাকি হাতিয়া? কোনটা হবে বলো তো? 3 নম্বরটা একটু বলো, একটু 3 নম্বরটা একটু কমেন্ট করে ফেলো। সুমাইয়া ইসলাম রোহিত 3-এর এ নাম্বার সুন্দরবন। আচ্ছা, আফরিন লাবণ্য বলতেছো 3-এর বি, মিষ্টি মেয়ে জি। আচ্ছা, জান্নাতুল মাইশা সুন্দরবন। আচ্ছা, দেখো তাহলে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বাট কোশ্চেনও যদি এরকম থাকে, বিশ্বের বৃহত্তম বদ্বীপ, কি বললাম? বিশ্বের বৃহত্তম বদ্বীপ, বিশ্বের বৃহত্তম বদ্বীপ, তখন উত্তরটা কি হবে? কে বলতে পারবে? একটু কমেন্ট করো। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বললে সঠিক উত্তরটা কি হবে? বিশ্বের বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। ওকে, ফাইন। তাহলে বিশ্বের বৃহত্তম বদ্বীপটা কোনটা? দেখি কে পারো। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটা? সুমাইয়া ইসলাম রোহিত, বাংলাদেশ। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বিশ্বের বৃহত্তম বদ্বীপটা কি? বাংলাদেশ। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, দেখো ভোলা। ভোলাটা কি? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা? ভোলা। দ্বীপ জেলা কোনটা? ভোলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে সন্দ্বীপটা আমরা জানি, একটু আগেও দেখেছিলাম আমরা, চট্টগ্রামে অবস্থিত, তাই না? আচ্ছা, হাতিয়াটা কোথায়? হাতিয়াটা হলো নোয়াখালীতে। কোথায়? নোয়াখালী। তাহলে দেখো, একটা এমসিকিউর মধ্যে, একটা কোশ্চেনের মধ্যে, একটা কোশ্চেন রিলেটেড আমরা কতগুলো ইনফরমেশন পাচ্ছি, তাই না? এই জন্য বলেছি আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা এমসিকিউর মধ্যে আমরা দেখো 3-4-5টা পেয়ে যাচ্ছি অ্যান্সার, হ্যাঁ, ইনফরমেশন পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কতগুলো ইনফরমেশন পেলাম একটু মনে রাখবো। আবার একটু আমরা বলি, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন, তাই না? বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। ভোলাটা কি? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। একটু তোমরা কমেন্ট করে ফেলবা যে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। এভাবে কমেন্ট করে ফেললে তোমাদের এগুলো একটু মাথায় থাকবে, মাথায় গেঁথে যাবে, বেশি দিন মনে থাকবে। ঠিক আছে? তাহলে সন্দ্বীপটা কোথায়? চট্টগ্রামে, হাতিয়া, নোয়াখালী। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। দেখো পরবর্তী কোশ্চেনটা কি? ময়নামতি কোন জেলায় অবস্থিত? বগুড়া, কুমিল্লা, নওগাঁ, রাজশাহী। ময়নামতি 4 নম্বরটা একটু বলে ফেলো। ময়নামতি কোন জেলায় অবস্থিত?
ময়নামতি কোন জেলায় অবস্থিত? ময়নামতি, 4 নাম্বারটা বলো, ময়নামতি কোন জেলা অবস্থিত? আফরিন লাবণ্য 4-এর খ, কুমিল্লা। কুমিল্লা, আফরিন লাবণ্য 4-এর খ। আচ্ছা, কুমিল্লা। ময়নামতি কোন জেলা অবস্থিত? কুমিল্লা। এটা কোথায়? সুমাইয়া ইসলাম রহি 4-এর বি, কুমিল্লা। ময়নামতি এটা মূলত কি? এটা কি কেউ বলতে পারবা জিনিসটা কি? জিনিসটা হলো একটা, একটু কমেন্ট করে ফেলবা। জিনিসটা বললাম আমি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাহলে ময়নামতিটা কি? একটু কমেন্ট করো তোমরা। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নিদর্শন। ময়নামতিটা কি? প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই যে ময়নামতিটা, এটা কোথায় জানো তোমরা? কুমিল্লার লালমাই পাহাড়। তাহলে লালমাই পাহাড়টা কোথায় অবস্থিত? কুমিল্লা। লালমাই পাহাড়ের কাছেই ময়নামতি। কোথায়? লালমাই পাহাড়। তাহলে লালমাই পাহাড়টা কোথায়? কুমিল্লায়। লালমাই পাহাড়, লালমাই পাহাড়টা কোথায়? কুমিল্লা। এবং এই লালমাই পাহাড়ের কাছেই ময়নামতি। ময়নামতিটা কি? প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, 5 নাম্বারটায়। দেখো কি বলছে। আমরা জানি 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ কি স্বাধীন হয়, তাই না? তাহলে এখানে বলতেছে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 26শে মার্চ 1972, 16 ডিসেম্বর 1972, 4 নভেম্বর 1972, 21শে ফেব্রুয়ারি 1973। কোনটা হবে বলো তো? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান কার্যকর হয়, একটু তোমরা খেয়াল করবা। অনেকে আমরা এরকম ভুল করি যে প্রশ্ন না বুঝে উত্তর দিয়ে ফেলি। পরীক্ষার হলে এরকম অনেকে করে। হ্যাঁ, আমি যখন ফার্স্টে পরীক্ষা দিয়েছিলাম আমিও এরকম করছি, ঠিক আছে? সো এটা ভুল হয়, ভুল থেকে মানুষের শিক্ষা হয়, শেখা হয়। সো একটু তোমরা তোমাদের কোশ্চেনে কি চাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবা, অ্যানালাইজ করার চেষ্টা করবা যে আমার কাছে কোশ্চেনে আসলে চাচ্ছেটা কি, রাইট? আচ্ছা, তো বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? দেখি কেউ অ্যান্সার করছো। ফারহা আক্তার 5-এর বি, মুন্নি 5-এর বি, জান্নাতুল মাইশা 16 ডিসেম্বর 1972, নুসরাত ইমরোজ তিশা, লাইলা ওয়ান্নাহা আবা, নুসরাত জাহান শম্পা বা শাম্পা হোয়াটএভার, বিজয় মিনহাজ, তারপরে মিতু নাহার, আফসানা আহমদ 5-এর বি। সবার উত্তর সঠিক। তাহলে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে, রাইট? আচ্ছা, তোমাদের কাছে এবার আমার কোয়েশ্চেন, বলো তো 26শে মার্চ 1972 কি? তারপরে 4 নভেম্বর 1972 কি? 21 ফেব্রুয়ারি 19 কি বলে এটাকে, 73 বুঝে না। 21শে ফেব্রুয়ারি কি? গতকালকে গেল আমাদের, আজকে 22 ফেব্রুয়ারি, গতকালকে গেল 21শে ফেব্রুয়ারি। এটা তো আমরা জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাকে বলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমি সংক্ষেপে লিখলাম, তোমার বুঝে নিও, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক আছে? তাহলে 16 ডিসেম্বর আমরা জানি বিজয় দিবস, তাই না? 16 ডিসেম্বর কি? বিজয় দিবস, রাইট? আচ্ছা, 16 ডিসেম্বর বিজয় দিবস, মানে 16 ডিসেম্বর 1972 সালে সংবিধান কার্যকর হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এমনিতে 16 ডিসেম্বর হলো বিজয় দিবস। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, তাই না? আচ্ছা, 26শে মার্চটা কি? 26শে মার্চ আমরা জানি স্বাধীনতা দিবস, তাই না? কি দিবস? স্বাধীনতা দিবস, 26শে মার্চ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি 6 নম্বর কোশ্চেনটা। দেখো, নিঝুম দ্বীপ কোন নদীর মোহনে অবস্থিত? নিঝুম দ্বীপ মেঘনা, যমুনা, পশুর নদী নাকি আরিয়াল খা? নিঝুম দ্বীপ কোন নদীর মোহনে অবস্থিত? একটু কমেন্ট করে বলো। 6 নম্বরটা একটু দ্রুত। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনে অবস্থিত? 6 নম্বরটা। জান্নাতুল মায়েশাত 4 নভেম্বর সংবিধান দিবস, অন্তিম চৌধুরী 4 নভেম্বর সংবিধান দিবস, ভেরি গুড। 26শে মার্চ ভিক্টোরিয়া ডে, স্বাধীনতা দিবস, মুন্নি আক্তার, গুড, ভেরি গুড। আচ্ছা, তোমরা একটু 6 নম্বরটা একটু কমেন্ট করে ফেলো, হ্যাঁ, যে নিঝুম দ্বীপ কোন নদীর মোহনে অবস্থিত? নিঝুম দ্বীপ।
আচ্ছা দেখো, নিঝুম দ্বীপটা অবস্থিত কোথায় তাহলে? মেঘনা নদীর তীরে, ঠিক আছে। কোন নদীর মোহনায়, সরি তীরে না, মোহনায়। কোন নদীর মোহনায়? মেঘনা নদীর মোহনায়। এইটা কোথায়? নিঝুম দ্বীপটা মূলত হলো তোমার নোয়াখালীর হাতিয়া উপজেলায়, নোয়াখালীর হাতিয়া উপজেলায়, ঠিক আছে, হাতিয়া উপজেলায়, ঠিক আছে, হাতিয়া উপজেলায়। ছয়ের নুসরাত ইমরোজ বলতেছে ছয়ের ডি এরিয়া, ছয়ের ডি না, ডি হবে না, নিঝুম দ্বীপ, এটা আরিয়াল খা হবে না, এটা মেঘনা হবে, ঠিক আছে। ছয়ের ক হবে, মেঘনা হবে, ঠিক আছে। সুমাইয়া ইসলাম রহি, ঠিক আছে তোমারটা। ছয়ের নিঝুম দ্বীপ হলো মেঘনা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, আরিয়াল খানা। ছয়ের এ, তাহলে নোয়াখালীর হাতিয়া উপজেলা। এবং এই নিঝুম দ্বীপটার পূর্ব নাম কি জানি আমরা? কে জানো? একটু কমেন্ট করে ফেলো তো। নিঝুম দ্বীপের পূর্ব নাম কি? নিঝুম দ্বীপের পূর্ব নাম, নিঝুম দ্বীপের পূর্ব নাম কি হবে? নিঝুম দ্বীপের পূর্ব নাম জানা আছে কারো? নিঝুম দ্বীপের পূর্ব নাম, নিঝুম দ্বীপের পূর্ব নাম হলো বাউলার চর। কি? বাউলার চর। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই আমরা। দেখো আরেকটা খুবই কমন গতানুগতিক কোশ্চেন, যেটা প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলছে মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? আমরা অনেকে জানি এটা। মেঘনা নদীর পূর্ব নাম বাউলারচর, জান্নাতুল মাইশা, গুড। সুমাইয়া ইসলাম, বাউলারচর, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা 7 নম্বরটা একটু কমেন্ট করো তোমরা, যে মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কতটি? জান্নাতুল মাইশা 3টি, সুমাইয়া ইসলাম 3টি, জ্যোতি সরকার বলতেছে 2টি, না 2টি না 3টি। আচ্ছা আমরা জানি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? একটু কমেন্ট করো। মোট সীমান্তবর্তী জেলা কতটি? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। কতটি? 32টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। বাংলাদেশ মাত্র 2টা দেশের সাথে সীমানা রয়েছে, একটা ভারত আর একটা কি? মায়ানমার। তাহলে ভারতের সাথে জেলা রয়েছে বাংলাদেশের কয়টি জেলা? 30টি জেলা। ভারতের সাথে বাংলাদেশের কয়টি জেলা? 30টি। আর মায়ানমারের সাথে 3টি। তাহলে বাংলাদেশের সীমান্ত জেলা মায়ানমারের সাথে কত? 3টি। তাহলে ভারতের 30টা, মায়ানমারের 3টি, তো 33টা হয়ে গেল। তাহলে কেমন হইলো? আমরা বলতেছি যে সীমান্তবর্তী জেলা 32টা, কিন্তু এখানে পাচ্ছি 33টা। কনফিউজিং না? কনফিউজিং এর কিছুই নাই। একটা জেলা আছে যেটা মায়ানমারের সাথেও সীমানা রয়েছে, ভারতের সাথেও সীমানা রয়েছে। ওকে, মায়ানমারের সাথেও সীমানা, তার মানে ভারতের সাথে এককভাবে 29টা, মায়ানমারের সাথে এককভাবে 2টা। তাহলে হলো কয়টা? 2টার 29টা, 31টা। আর একটা হলো যেটা উভয় দেশের সাথে। এইভাবে মোট কয়টা? 32টা। আলাদা করে আমরা বলতে গেলে ভারতের সাথে 30টা, মায়ানমারের সাথে 3টা। আচ্ছা তাহলে আমরা একটু দেখি বিষয়টা কেমন। ধরো বাংলাদেশের মানচিত্রটা অনেকটা এরকম না, এক সাইডটা আমরা দেখতেছি এখন তোমার পূর্ব সাইডটা। তো এই যে এদিকে তোমার তোমার এখানে কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজার। ওকে, আচ্ছা এখানে কক্সবাজার, এখানে হলো তোমার কি বলে এটাকে, বান্দরবন, ঠিক আছে, বান্দরবন। আর এখানে হলো এখানে একটা জেলা, এটার নাম হলো রাঙ্গামাটি। এটার নাম কি? রাঙ্গামাটি। তাইলে দেখো এটা এটা হলো ইন্ডিয়া, এটা কি? ইন্ডিয়া। এটা মায়ানমার, এটা মায়ানমার। তার মানে রাঙ্গামাটি এটা ইন্ডিয়ার সাথেও আছে, মায়ানমারের সাথেও আছে। বুঝতে পারছি? কক্সবাজার এবং বান্দরবন এই দুইটা পড়ছে মায়ানমারে, ওকে ফাইন। কিন্তু রাঙ্গামাটি জেলাটা এটা পড়ছে তোমার ইন্ডিয়ার মধ্যেও পড়ছে, সাথে পড়ছে মায়ানমারের সাথেও পড়ছে। বুঝতে পারছি আমি বিষয়টা? ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে ফেলো। এখানে হলো তোমার খাগড়াছড়ি, যাই হোক সেটা বিষয় না। তার মানে রাঙ্গামাটি সেটা ইন্ডিয়ার সাথেও পড়ছে, মায়ানমারের সাথেও পড়ছে। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা কমেন্ট করে জানো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। দেখো এটা কি বলছে? 8 নম্বর কোয়েশ্চেনটা বলতেছে যে পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন জেলায়? নওগাঁ, নাটোর, বগুড়া, দিনাজপুর। পাহাড়পুর বৌদ্ধ বিহার।
পাহাড়পুর বৌদ্ধ বিহারটা কোথায় একটু বলো তো, কমেন্ট করে ফেলো দ্রুত। 8 নম্বরটা। আটের সুমাইয়া ইসলাম রোহি, আটের এ নুসরাত জাহান, আটের এ আফরিন লাবণ্য, আটের এ গুড, ভেরি গুড। পাহাড়পুর বৌদ্ধ বিহারটা কোথায় তাহলে? নওগাঁ। ঠিক আছে, পাহাড়পুর বৌদ্ধ বিহারটা কোথায়? নওগাঁ। 9 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এটা। লোকশিল্প জাদুঘর, এটা কি সোনারগাঁ, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা? লোকশিল্প জাদুঘরটা কোথায়? লোকশিল্প জাদুঘর একটু দ্রুত কমেন্ট করে ফেলো। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়? 9 নম্বরটা একটু কমেন্ট করে ফেলো। সোমাইয়া ইসলাম রোহি 9 এ জান্নাতুল মাইশা সোনারগাঁও, গুড গুড, ভেরি গুড। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর হলো সোনারগাঁও। দেখো, এই সোনারগাঁও শুধু লোকশিল্প জাদুঘর না, আরো অনেক কিছু আছে। কি কি আছে আমরা একটু এক নজরে দেখে নেই। প্রথমত হলো পানাম নগর বা পানাম সিটি, একটু একটু মনোযোগ দাও। পানাম নগর বা পানাম সিটি, আমরা নগর বা সিটি যাই বলি। পানাম নগর বা পানাম সিটি, এটাও কোথায়? সোনারগাঁয়ে। ঠিক আছে, আর কি আছে তোমার সোনারগাঁয়ে? সোনারগাঁয়ে আছে তোমার 5 বিবির মাজার। ঠিক আছে, 5 বিবির মাজার। আর কি আছে? আর আছে তোমার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। তার মানে এগুলো কোথায়? এগুলো সব হলো সোনারগাঁয়ে। ঠিক আছে, আচ্ছা, একটু স্ক্রিনশট নিয়ে নিবা তোমরা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিবা। তারপরে দেখি আমরা 10 নম্বর কোশ্চেনটা। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইপিজেড, ইপিজেড কোশ্চেনে যাওয়ার আগে তোমরা একটু আমাকে বলো ইপিজেড ফুল ফর্মটা কি? ইপিজেড এর ফুল ফর্মটা কি? একটু কমেন্ট করে ফেলো, ইপিজেড এর ফুল ফর্মটা কি? ইপিজেড এর ফুল ফর্ম কি? ইপিজেড বলতে পারবা তোমরা? ইপিজেড এর ফুল ফর্মটা কি? একটু দ্রুত, হ্যাঁ একটু দ্রুত। অন্তিম চৌধুরী, তোমরা তো অ্যান্সার করে ফেলতেছো। নুসরাত 10-এর বি, সোমাইয়া ইসলাম 10-এর বি আগে অ্যান্সার করে ফেলতেছে। বাংলাদেশের প্রথমে ইপিজেড কোথায় অবস্থিত? ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ঈশ্বরদী। হ্যাঁ ঠিক আছে অ্যান্সার, কিন্তু তোমরা আগে বলো আমাকে ইপিজেড এর ফুল ফর্মটা কি। তাহলে বাংলাদেশের প্রথম ইপিজেড, ওকে ফাইন, ভেরি গুড। চট্টগ্রাম, ঢাকা হলো দ্বিতীয় ইপিজেড। ঠিক আছে, ঢাকা কি? দ্বিতীয় ইপিজেড। ঠিক আছে, এখন কোশ্চেন ছিল যে ইপিজেড এর ফুল ফর্ম কি, কেউ বলতে পারবা? লিখে রাখো তোমরা, এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা থেকেও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড এর ফুল ফর্মটা কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। কি? হ্যাঁ, নুসরাত জাহান শম্পা এক্সপোর্ট প্রসেসিং জোন, সোমাইয়া ইসলাম রোহি এক্সপোর্ট প্রসেসিং জোন, ভেরি গুড। এবার এখান থেকে আরো যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হলো বাংলাদেশে মোট ইপিজেড 10টা। মোট ইপিজেড কয়টা? মোট ইপিজেড 10টা। মোট ইপিজেড 10টা। মোট ইপিজেড 10টা। তার মধ্যে সরকারি, যেটাকে আমরা বলতে পারি এখানে তোমার গভর্নমেন্ট, সরকারি হলো কয়টা? সরকারি হলো 8টা, সরকারি 8। আর বেসরকারি হলো কয়টা? নন গভর্নমেন্ট হলো কয়টা? 2টা। ঠিক আছে, নন গভর্নমেন্ট কয়টা? 2টা। ওকে, সরকারি 8টা, বেসরকারি 2টা। সর্বমোট বাংলাদেশে ইপিজেড 10টা। প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম, দ্বিতীয় ইপিজেড হলো ঢাকা। ইপিজেড এর ফুল ফর্মটা কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। দেখো আমরা একটা এমসিকিউ থেকে কতগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, 4-5টা ইনফরমেশন। ঠিক আছে, আচ্ছা। 11 নম্বরে চলে যায়, বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। জলবিদ্যুৎ কোশ্চেনটা একটু খেয়াল করি। জলবিদ্যুৎ কেন্দ্র বৃহত্তম, কাপ্তাই, ঘোড়াশাল, আশুগঞ্জ, ভেড়ামারা। একটু কোশ্চেন করে, একটু কমেন্ট করে ফেলো।
কি বললাম? বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। নুসরাত জাহান 11 এমএসটি মরিয়ম আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট করলে হবে? তাড়াতাড়ি টাইম অনুযায়ী টাইমলি ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? যাই হোক, জয়েন করছে, এখন করতে থাকো কন্টিনিউ, দেন ক্লাস শেষে যেগুলো মিস করছো সেগুলো দেখে নিবা। আচ্ছা, 11 নম্বর এমসিকিউ শুরু করার আগে ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমাদের যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের জন্য আমরা খুবই স্পেশালভাবে একটা নতুন ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। খুব শীঘ্রই আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস শুরু হবে। শুধু যে সেকেন্ড টাইম যারা দিবা তাদের জন্যই কোর্সটি বা ব্যাচটি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হবে তা না। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ রয়েছো, অর্থাৎ এসএসসি 26 সালে যারা পরীক্ষা দিবা এই বছর, তোমরা চাইলে, অনেকে আছে তোমাদের মধ্যে যে এসএসসি পরীক্ষার পরে, শুধু এসএসসি না, অনেকে আছে তোমার এসএসসি পরেও শুরু করে দেয় অ্যাডমিশন প্রিপারেশন, অনেক আছে এরকম, বহু আছে। যাই হোক, তোমরা এখন যারা এসএসসি 26 আছো তারা চাইলে আমাদের এই ব্যাচটিতে কোর্সটিতে জয়েন হতে পারো, ঠিক আছে? খুব শীঘ্রই আমাদের ব্যাচের ক্লাস শুরু হবে এবং বিস্তারিত তোমরা যারা জানতে চাও আগ্রহী, তোমরা পেজে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম, বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র, কে ক্যান্সার করছো? 11, লাইলা, ওয়ানা, আভা, আফরিন, লাবণ্য, নুসরাত, ইমরোজ, তিশা, কিনা, বিকাশ, নুসরাত জাহান, শম্পা, জ্যোতি সরকার, নুসরাত জাহান, শম্পা, মৃত্যু, নাহার, রিয়া সরকার, অন্তিম চৌধুরী, জেরি খান, মিষ্টি মে, সুমাইয়া ইসলাম, রোহি। ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? কাপ্তাই। কাপ্তাইটা কোথায়? রাঙ্গামাটি, একটু মনে রাখবা। কাপ্তাই কোথায়? রাঙ্গামাটি। কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক কোথায়? রাঙ্গামাটি, ঠিক আছে? আচ্ছা, আমরা 12 নম্বর কোশ্চেনে চলে যাই। খুবই, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে তোমাদের ক্লাসে শুরুতেই বলেছি, আজকের ক্লাসে একদম বাছাই করা 15টি বাংলাদেশ বিষয়াবলীর এমসিকিউ, 15টি আন্তর্জাতিক বিষয়াবলীর এমসিকিউ আমরা রেখেছি এখানে, যেগুলো শুধু অ্যান্সার করতেছি তা না, সাথে আমরা ওই কোশ্চেন রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করতেছি। দেখতেছো আমরা প্রত্যেকটা এমসিকিউতে কিন্তু আমরা 4, 5টা, 6টা করে ইনফরমেশন এক্সট্রা আমরা ডিসকাস করতেছি, রাইট? আচ্ছা, যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত হেল্পফুল হবে তোমাদের অ্যাডমিশনের জন্য, হোয়াটএভার। যাই হোক, তাহলে বাংলাদেশের সংবিধানের কয়টা অনুচ্ছেদ? 143, 153, 163, 133 অনুচ্ছেদ। আমাদের কাছে এখানে কি চাইছে? অনুচ্ছেদ চাইছে। বাংলাদেশের সংবিধান, ওই যে তোমরা কমেন্ট করে ফেলছো, নুসরাত জাহান 12 বি, সুমাইয়া ইসলাম রোহি 12 বি, অন্তিম চৌধুরী 12 53, 153, মিষ্টি মে 112 বি 53। ভেরি গুড। আচ্ছা, দেখো তাহলে বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টা? 153টা। এবার আর কি কি প্রশ্ন আসতে পারে সংবিধান থেকে? সংবিধানের মূল নীতি কয়টা? একটু কমেন্ট করে ফেলো, মূল নীতি কয়টা? সংবিধানের তফসিল কয়টা? সংবিধানের ভাগ বা অধ্যায় কয়টা? দেখি তোমরা পারো কিনা, ভাগ বা অধ্যায় কয়টা? একটু কমেন্ট করে ফেলো। হ্যাঁ, সংবিধানের ভাগ বা অধ্যায় কয়টা? আমরা পাইলাম যে অনুচ্ছেদ 153টা, ওকে ফাইন। কিন্তু মূলনীতি কয়টা, তফসিল কয়টা, ভাগ বা অধ্যায় কয়টা? ওকে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মূলনীতি, এই যে কমেন্ট করেছো নুসরাত, ইমরোজ, তিশা, মূলনীতি 4টা, মূলনীতি 4টা, তফসিল 7টা, ভাগ বা অধ্যায় 11টা, ঠিক আছে? এবং মূলনীতি 4টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি মূলনীতি 4টা একটু আলোচনা করতেছি। স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ, দেন আমি মূলনীতিগুলো একটু আলোচনা করতেছি। দেখো মূলনীতি 4টা কি কি? মূলনীতি 4টা, 1 নম্বর হলো ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে? ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, ঠিক আছে? গণতন্ত্র। তারপরে কি? জাতীয়তাবাদ। একটু কমেন্ট করে ফেলো তোমরা এই 4টা মূলনীতি, বাংলাদেশ সংবিধানের 4টা মূলনীতি। জাতীয়তাবাদ, ঠিক আছে? তার মানে সেকুলারিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এবং কি ন্যাশনালিজম, ঠিক আছে? জাতীয়তাবাদ, ওকে? একটু কমেন্ট করে ফেলো তোমরা। সুমাইয়া ইসলাম রোহি, মূলনীতি 4টা, ভাগ 11টা, ভাগ বা অধ্যায় 11টা, তফসিল 7টা, ঠিক আছে? ওকে, ফাইন।
এটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা, অথবা আমরা আমাদের ক্লাস শেষে এগুলো পেজে গ্রুপে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট তোমাদের কিন্তু ক্লাস করতে হবে ফার্স্ট টু লাস্ট। তোমরা অ্যাটেন্টিভলি ক্লাস না করলে কিন্তু বুঝবা না, ওকে। ক্লাস করতে হবে, পরে এগুলো বারবার রিভাইজ দিতে হবে, ওকে। আচ্ছা, আমরা তাহলে 13 নম্বরটাতে চলে যাই। হ্যাঁ, another important question, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন, রাষ্ট্রপতি, গণভবন, বঙ্গভবন, নগর ভবন, যমুনা, বলতো সঠিক উত্তর কোনটা হবে? বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? রাষ্ট্রপতির সরকারি বাসভবন, আমি যদি একটু দেখি যে গণভবন আমরা জানি প্রধানমন্ত্রীর বাসভবন বা কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবনটা কি? গণভবন। যমুনা ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন, যেখানে এতদিন আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তাই না? রাষ্ট্রীয় অতিথি ভবন। আচ্ছা, নগর ভবন জিনিসটা কি? আমরা জানি বাংলাদেশে 12টা সিটি কর্পোরেশন আছে, রাইট? এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশনের যে কার্যালয় সেটাকে মূলত নগর ভবন বলা হয়। যেমন, তবে নগর ভবন বলতে সাধারণত আমরা যেটা আলোচনায় খুব বেশি আসে সেটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গুলিস্তানের কাছে, গুলিস্তান এবং বঙ্গবাজারের মাঝখানে অবস্থিত যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যালয় সেটাকে নগর ভবন হিসেবে আমরা চিনি। তবে নগর ভবনটা মূলত হলো 12টা সিটি কর্পোরেশনের যে 12টা প্রশাসনিক কার্যালয় আছে সেগুলো, ঠিক আছে, নগর ভবন। আর বঙ্গভবনটা কি তাহলে? সঠিক উত্তর বঙ্গভবন, রাষ্ট্রপতির সরকারি বাসভবনটা কি? বঙ্গভবন, ঠিক আছে। আচ্ছা, 13 তাহলে সঠিক উত্তর বি। 14 নম্বরে চলে যাই আমরা। দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 14 নম্বরটা কি হবে? একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। আচ্ছা, তাহলে মিষ্টি মেয়ে 14 বি, নুসরাত জাহান শম্পা 14 বি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা মূলত হলো পাবনার ঈশ্বরদীতে, ঠিক আছে। কোথায়? ঈশ্বরদী। আচ্ছা, কে বলতে পারবা বলো তো দেখি, যে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার উৎপাদন ক্ষমতা কত? উৎপাদন ক্ষমতা কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? তোমরা ওইটা একটু লেখো আর আমি একটু আলোচনা করি তোমাদের। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রাশিয়ার সহায়তায়, কোন দেশ? রাশিয়ার সহায়তায় বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, এবং এখানে প্রায় 5,000 রুশ নাগরিকের বসবাস। 5,000 রুশ নাগরিক থাকে এখানে। রুশ নাগরিক বলতে যারা ওইখানে কর্মরত রয়েছেন, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কর্মরত রয়েছেন, এবং এই যে জায়গাটাতে থাকে তারা, ওই যে আবাসিক এলাকাটা সেটাকে বলা হয় গ্রিন সিটি বা রাশিয়ান সিটি। কি বলা হয় এটাকে? গ্রিন সিটি, রাশিয়ান সিটি, ঠিক আছে, রাশিয়ান সিটি। অর্থাৎ এখানে যে দোকান, শপিং মল, রেস্তোরাঁ, আবাসিক এলাকাগুলো রয়েছে, এখানকার সব মানুষই কি রুশ নাগরিক, ঠিক আছে। এবং এখানকার এই যে দোকানদার যারা, রেস্তোরাঁ মালিক যারা, সবাই কিন্তু মোটামুটি রুশ ভাষায় কথা বলে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে এক টুকরো রাশিয়ান সিটি বলা যায়। কোথায়? এই যে তোমার পাবনার ঈশ্বরদী, বাংলাদেশের মধ্যে ছোট্ট এক টুকরো রুশ নাগরিকদের অবস্থান রয়েছে যেখানে, সেটাকে আমরা কি বলি? কি বলা হয়? রাশিয়ান সিটি। প্রায় 5,000-এর মতো রুশ নাগরিক আছে এখানে। বুঝতে পারছি বিষয়টা? তাইলে যেটা কোশ্চেন ছিল তোমাদের কাছে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা, নুসরাত ইমরোজ তিশা 2400 মেগাওয়াট। ভেরি গুড, 2400
মেগাওয়াট, ঠিক আছে, মেগাওয়াট সঠিক উত্তর হয়েছে, 2400 মেগাওয়াট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। বাংলাদেশের কোন বনভূমি সবচেয়ে বেশি? শালবন, ম্যানগ্রোভ, পাহাড়ি বন, সমতলীয় বন। বাংলাদেশের কোন বনভূমি সবচেয়ে বেশি? একটু সঠিক উত্তরটা কমেন্ট করে ফেলো। দেখো, বাংলাদেশের কোন বনভূমি সবচেয়ে বেশি? পাহাড়ি বন। কিভাবে? তোমরা তো বলতে পারো যে ভাই এটা তো সুন্দরবন হওয়ার কথা, সুন্দরবন হওয়ার কথা। সুন্দরবন হতো যদি এককভাবে বলা হতো যে এককভাবে বনাঞ্চল সবচেয়ে বেশি কোনটা, সুন্দরবন। কিন্তু এখানে একক কোনো কথা নেই, বলছে বাংলাদেশের বনভূমি সবচেয়ে বেশি কি, পাহাড়ি বনভূমি। কিভাবে? তুমি দেখো বাংলাদেশের কি বলে এটাকে, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, তারপরে তোমার সিলেট, ঠিক আছে, এই অঞ্চলগুলা কিন্তু পাহাড়ি অঞ্চল। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আয়তনে রাঙ্গামাটি, আমরা জানি তো একটা আয়তনে বিশাল উপজেলা, সরি বিশাল বড় জেলা। তাহলে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, আয়তনে আয়তনে বৃহৎ রাঙ্গামাটি, ঠিক আছে, আয়তনে। আর জনসংখ্যা বৃহৎ আমরা জানি ঢাকা, তাই না? তাহলে আয়তনে সবচেয়ে বড় জেলা যেটা রাঙ্গামাটি, এটা কিন্তু পাহাড়ি অঞ্চল। তোমার কক্সবাজার পাহাড়ি অঞ্চল আছে অনেক, বান্দরবনে আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চিটাগাং, সিলেট, এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চল, বিশাল বিশাল পাহাড়। যদিও একসাথে না, আলাদা আলাদা এখানে এখানে ছিটিয়ে আছে। তো এভাবে হিসাব করলে সবচেয়ে বেশি বাংলাদেশের বন, সবচেয়ে বেশি হলো পাহাড়ি বন, ঠিক আছে, সবচেয়ে বেশি পাহাড়ি বন। ওকে, 16 নম্বরটা দেখি আমরা। আমরা এতক্ষণ 15টা বাংলাদেশ বিষয়াবলী থেকে আলোচনা করেছি, এখন আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে একটু আলোচনা করি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু দেখি আমরা। দেখো, লাইন অফ কন্ট্রোল যাকে বলা হয় এলওসি, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা? ভারত পাকিস্তান, ভারত চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া, ইরান ও ইরাক। একটু কমেন্ট করে ফেলো। লাইন অফ কন্ট্রোল, ষোলো নম্বরটা একটু কমেন্ট করে ফেলো। লাইন অফ কন্ট্রোল, দেখো ভারত ও পাকিস্তান, লাইন অফ কন্ট্রোলটা কোথায়? ভারত ও পাকিস্তান। এবং ভারত এবং চীনের মধ্যে হলো এলএসি, মানে কি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত এবং চীনের মধ্যে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল এলওসি হলো ভারত এবং পাকিস্তান, ঠিক আছে। আচ্ছা, আমরা 17 নম্বরটা চলে যাই। দেখো, ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর সদর দপ্তর কোথায়? জেনেভা, লন্ডন, ব্রাসেলস, ভিয়েনা। ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তরটা কোথায় বলো তো? আচ্ছা, দেখো ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য কত একটু বলো তো, তোমরা জানো? বর্তমান সদস্য 27টি দেশ। 2020 সাল পর্যন্ত ছিল, 2020 পর্যন্ত ছিল কয়টা? 28টি। তাহলে 2020-এ কি হয়েছে? 2020 সালে ইউকে, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটার নাম কি? ব্রেক্সিট। এটা মনে রাখবা। 2020 সালে ইউকে বা ব্রিটেন বা লন্ডন কি করে? ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়। বের হওয়ার আগ পর্যন্ত সদস্য ছিল 28টি, বের হওয়ার পর বর্তমান সদস্য 27টি। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য কতটি? 27টি। এই সদর দপ্তর কোথায়? সদর দপ্তর ব্রাসেলস। ব্রাসেলসটা কোথায়? বেলজিয়াম, ঠিক আছে, ব্রাসেলস, বেলজিয়াম। তো মনে রাখবে এগুলো, হ্যাঁ। তারপরে চলে যাই আমরা 18 নম্বর কোয়েশ্চেনটাতে। দেখো, লোহিত সাগর ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোনটি? লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোনটি? লোহিত সাগর, ভূমধ্য সাগর, 18 নম্বরটা দেখো। এখানে হলো তোমার ভূমধ্য সাগর, ঠিক আছে, এখানে হলো লোহিত সাগর, ঠিক আছে।
আর এই যে মাঝখানে এগুলো হলো ভূমি। ভূমি মানে হলো তোমার স্থল, এবং এই স্থলের সরি এই স্থলের ঠিক এই মাঝখান দিয়ে, এই স্থলের মাঝখান দিয়ে তোমার একটা খাল আছে চিকন, যেটা এই যে ভূমধ্যসাগর এবং কি লোহিত সাগরকে যুক্ত করেছে, চিকন একটা খাল। এই খালটার নাম কি? এই খালটার নাম হলো, বলতে পারবা? সুয়েজ খাল। খালটার নাম কি? সুয়েজ খাল। ঠিক আছে, তাহলে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। বুঝতে পারছি? আচ্ছা, 19 নম্বরে চলে যাই আমরা। সার্ক। দেখো, সার্কের সদর দপ্তর কোথায়? ঢাকা, কলম্বো, কাঠমান্ডু নাকি দিল্লি? বলো কোনটা হবে? সার্ক। সার্ক যেটা প্রতিষ্ঠিত হয় 1985 সালে। ঠিক আছে, 1985 সালে প্রতিষ্ঠিত। সার্কের সদর দপ্তর কোথায় একটু তোমরা বলে ফেলো। আচ্ছা, আমি একটু বলে দিই, সার্কের সদস্য দেশ 8টি। সদস্য 8 সদস্য। 8 সদস্য কি কি আমরা জানি অনেকেই। নিপা, এমবিবিএস মানে কি? নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। ঠিক আছে, নিপ এমবিবিএস আরেকবার বলি। নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। 8টা। তাহলে সার্কের সদস্য 8টা। সার্ক প্রতিষ্ঠিত 1985 সালে। সার্কের সদর দপ্তর হলো নেপালের কাঠমান্ডুতে। ঠিক আছে, কোথায়? নেপালের কাঠমান্ডু। ওকে। নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো একটু, যে নোবেল পুরস্কার, প্রথম কথা হলো যে নোবেল পুরস্কার প্রথমে এটা দেওয়া হয় সুইডেন থেকে। ঠিক আছে, সুইডেন। নোবেল পুরস্কার আবিষ্কার করেন কে, মানে কে দেওয়া শুরু করেন? যিনি শুরু করেন তার নাম কি? আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল। ঠিক আছে, আলফ্রেড নোবেল। কত সাল থেকে দেওয়া শুরু করেন? 1901 সাল থেকে। 1901। তাহলে এখানে বলছে নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়? বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি বিষয়, তবে 1901 সাল পর্যন্ত দেওয়া হতো 5টি বিষয়। 5টি। কিন্তু 1969 সালে আরেকটি বিষয় যোগ হয়, সেটা হলো অর্থনীতি। অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতি। তাহলে নোবেল পুরস্কার শুরু করা হয় সুইডেন থেকে। আলফ্রেড নোবেল যিনি, তিনি শুরু করেন 1901 সালে। প্রথম দেওয়া হতো 5টি বিষয় 1901 সাল থেকে, এবং 1969 সালে একটা নতুন যোগ হয়, সেটা হলো অর্থনীতি। তাহলে মোট হলো 6টা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, 21 নম্বরে চলে যাই আমরা। চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান গুগল, মেটা, ওপেন এআই নাকি মাইক্রোসফট? বলো কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে বলো তো? চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান হবে ওপেন এআই। 21-এর সি। ঠিক আছে, 21-এর সি। এবার দেখো, জাপানের মুদ্রার নাম কি? ইয়েন, ইউয়ান, রিঙ্গিত, টাকা। জাপানের মুদ্রার নাম দেখো, ইউয়ান হলো চীনের মুদ্রার নাম, একটু মনোযোগ দাও। ইউয়ান চীন, রিঙ্গিত হলো মালয়েশিয়া। রিঙ্গিতটা কি? মালয়েশিয়া। আর টাকা তো আমরা জানি বাংলাদেশ। বাংলাদেশের মুদ্রার নাম টাকা। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। তাহলে ইয়েন এটা হলো জাপানের মুদ্রা। ইউয়ান চীন, রিঙ্গিত মালয়েশিয়া, টাকা বাংলাদেশ। জাপানের মুদ্রার মতো হলে ইয়েন। ঠিক আছে, তাহলে 22-এর ক। তারপরে চলে যাই আমরা 23 নম্বরে। রেড ক্রসের সদর দপ্তর কোথায়? রেড ক্রস লন্ডন, জেনেভা, প্যারিস, ভিয়েনা। রেড ক্রস। 23 নম্বরটা একটু দ্রুত বলো। রেড ক্রস। রেড ক্রস জিনিসটা কি? রেড ক্রস মনে রাখবে, একটা আন্তর্জাতিক নিরপেক্ষ ও স্বাধীন মানবিক সংস্থা। কি ধরনের সংস্থা? আন্তর্জাতিক মানবিক সংস্থা। আমরা একটু লিখি তারপরেও, আন্তর্জাতিক মানবিক সংস্থা। ঠিক আছে,
হোয়াটএভার। তাহলে রেড ক্রস সদর দপ্তরটা কোথায়? তাহলে জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, 22-এর খ হবে, রেড ক্রসের সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড। 22-এর খ। সরি, এটা তো 22 না, 23। 23-এর খ হবে। হ্যাঁ, ঠিক আছে, 23-এর খ। রেড ক্রসের সদর দপ্তর কোথায়? জেনেভা। ওকে। 24 নম্বরটা আমরা দেখি, গ্রেট ওয়াল কোন দেশে অবস্থিত? ভারত, চীন, মিশর, ইতালি। গ্রেট ওয়াল বলো তো, গ্রেট ওয়াল। গ্রেট ওয়াল এটা অবস্থিত চীনে, চীনের উত্তরে, চীনের উত্তরে অবস্থিত, মানুষের তৈরি। এটা একটা প্রতিরক্ষা প্রাচীর। কি বলা যায় এটাকে? প্রতিরক্ষা প্রাচীর, প্রতিরক্ষা প্রাচীর। মানব সৃষ্ট পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রতিরক্ষা প্রাচীর। কি বললাম? গ্রেট ওয়ালটা কি? মানব সৃষ্ট, মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রতিরক্ষা প্রাচীর, যেটা তৈরি করা হয় ইট দিয়ে। কি দিয়ে? ইট দিয়ে। ঠিক আছে, আচ্ছা, বিষয়গুলো একটু মাথায় রাখবা। 24 গেল। তারপরে আমরা 25 নম্বরে চলে যাই। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ। খুবই ইজি কোয়েশ্চেন। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ, ক্ষুদ্রতমে তোমরা কমেন্ট করতে থাকো, আমরা একটু দেখি। বৃহত্তম 4টা, বৃহত্তম, বিশ্বের বৃহত্তম 4টা দেশ। 1 নম্বরে রাশিয়া। 1 নম্বরে কি? তোমরা একটু কমেন্ট করে ফেলো, রাশিয়া। 2 নম্বর, যেটা আয়তন সম্ভবত 1,71,00,000 সামথিং, এর থেকেও বেশি। আর বাংলাদেশের আয়তন আমরা জানি 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না? আর রাশিয়ার আয়তন হলো 1,71,00,000-এরও বেশি। 2 নম্বরে হলো তোমার কানাডা। ঠিক আছে, 3 নম্বরে হলো চীন, 4 নম্বরে হলো ইউএসএ, যুক্তরাষ্ট্র, এটা হলো বৃহত্তম। আর সবচেয়ে ছোট হলো ভ্যাটিকান সিটি। কি বললাম? আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটা? ভ্যাটিকান সিটি। ওকে, 25-এর বি। 26 নম্বরে চলে যাই আমরা। অলিম্পিক গেমসের জনক কোন দেশ? অলিম্পিক গেমস দেখো, গ্রিস, ইতালি, মিশর, ফ্রান্স। অলিম্পিক, অলিম্পিক গেমস একটু দ্রুত। অলিম্পিক গেমসের জনক হলো গ্রিস। ঠিক আছে, 26-এর ক। 27 নম্বরটা দেখি আমরা, ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড কাকে বলে? কয়লা, পেট্রোলিয়াম, হীরা, লোহা। আচ্ছা, তোমরা ব্ল্যাক গোল্ড লেখো, আর আমি তোমাদের যদি কোশ্চেন করি যে হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড বলে কাকে? বলো তো, হোয়াইট গোল্ড। ব্ল্যাক গোল্ড হলো, এখানে উত্তর হবে পেট্রোলিয়াম। 27-এর খ, পেট্রোলিয়াম। আর যদি বলি হোয়াইট গোল্ড, এটা তোমাদের জানার কথা, একটু একটু কমেন্ট করে ফেলো। হোয়াইট গোল্ড বলো তো, হোয়াইট গোল্ড কোনটা? হোয়াইট গোল্ড 27 নম্বরটা। 27-এর সঠিক উত্তর তোমার খ, পেট্রোলিয়াম। অন্তিম চৌধুরী, 5 বিগ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, রাশিয়া, কানাডা, ইউএসএ, চায়না, ব্রাজিল। 3 নম্বরে চায়না হবে, হ্যাঁ, 4 নম্বরে ইউএসএ। ওকে, আচ্ছা। তাহলে লাইলা, ওয়ান নাহার আভা, চিংড়ি। তাহলে হোয়াইট গোল্ডটা কি? চিংড়ি। ঠিক আছে, শ্রিম্প বলি আমরা যেটাকে, শ্রিম্প বা প্রন, হ্যাঁ, তাই না? শ্রিম্প বা প্রন, তাই না? চিংড়ি, হোয়াইট গোল্ড চিংড়ি, শ্রিম্প বা প্রন। তাহলে ব্ল্যাক গোল্ড পাইলাম আমরা পেট্রোলিয়াম, হোয়াইট গোল্ড হলো চিংড়ি, হ্যাঁ, তাই না? গুড, ভেরি গুড। সৌরজগতের বৃহত্তম গ্রহ, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বলো, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? কি কি আছে এখানে? বৃহস্পতি, শনি, মঙ্গল, পৃথিবী।
তাহলে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? চিংড়ি, সরি চিংড়ি গ্রহ না, চিংড়ি হলো আগের কোয়েশ্চেন, 27 নম্বরটার হোয়াইট গোল্ডের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, তাহলে 28 নম্বরটা কি? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? বৃহস্পতি, শনি, মঙ্গল, পৃথিবী। নুসরাত জাহান শম্পা 28-এর ক, সুমাইয়া ইসলাম রোহি 28-এর ক, চামিলি তোমার কমেন্ট এত পরে কেন? তোমার তো সবার আগে আসা উচিত ছিল, তুমি তো সব ক্লাস অলওয়েজ অ্যাটেন্ড করো শুরু থেকে, আজকে দেরি। জেরি খান এটা কি? বৃহস্পতি। আচ্ছা, তাহলে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? বৃহস্পতি। ওকে, ফাইন। এবার যদি তোমাদের আমি আজ করি সৌরজগতের প্রধান গ্রহ কয়টা? সৌরজগতের প্রধান গ্রহ আমরা কয়টা জানি? এই যে এখানে 4টা আছে, বৃহস্পতি, শনি, মঙ্গল, পৃথিবী। কিন্তু টোটাল সৌরজগতের প্রধান গ্রহ কয়টা বলো তো? তোমরা জানো এটা, সায়েন্স থেকে, বিজ্ঞান থেকে, সাধারণ বিজ্ঞান থেকেও তোমাদের 2-1টা কোশ্চেন আসে। তাহলে সৌরজগতের, জেরি খান, ওয়াই আর ইউ লাফিং? সৌরজগতের বৃহত্তম গ্রহ আমরা পাইলাম বৃহস্পতি, কিন্তু তোমাদের কোশ্চেন করলাম যেটা, যে সৌরজগতে প্রধান গ্রহ কোনটি? ভাইয়া আজ আমার দেরি হয়ে গেছে একটু। ওকে, ফাইন। ক্লাস শেষে পুরো ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসগুলোতে একটু চেষ্টা করবা শুরুতে ক্লাস জয়েন করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রধান গ্রহ কয়টি সৌরজগতের? একটু ফাস্ট কমেন্ট করে, একটু ফাস্ট। সৌরজগতের প্রধান গ্রহ কয়টি? আমরা জানি সৌরজগতের প্রধান গ্রহ হলো 8টি। কয়টা? 8টা। এবং উপগ্রহ, এই যে 8টা গ্রহ, এগুলোর প্রায় 400-এরও বেশি উপগ্রহ আছে। 400-এর বেশি উপগ্রহ, 400-এর বেশি উপগ্রহ আছে, ঠিক আছে? সৌরজগতের প্রধান গ্রহ 8টা এবং এগুলো 400-এর বেশি উপগ্রহ আছে। দুইটা গ্রহ আছে যেগুলোর কোনো উপগ্রহই নেই, কোনোটার 100-এর উপরে, কোনোটার 90-95 এরকম করে। তবে এই যে আমাদের যে পৃথিবী, আমাদের যেটা গ্রহ, আমাদের গ্রহটার নাম কি? পৃথিবী। এবং এই যে পৃথিবীর একটাই উপগ্রহ, সেটার নাম কি? চাঁদ। একটু কমেন্ট করে ফেলো। তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহটা কি? একমাত্র উপগ্রহ চাঁদ, তাই না? একমাত্র পৃথিবীর একমাত্র উপগ্রহটা কি? চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, তাই না? চাঁদপুর। আচ্ছা, চাঁদপুর না, চাঁদ, ঠিক আছে? তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। উপগ্রহ আছে 4টা, 8টা গ্রহের মোট 400-এর বেশি উপগ্রহ আছে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করেছিলাম সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি, কিন্তু যদি তোমাকে কোশ্চেন করি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, তাহলে উত্তর হবে কি? ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ। এবং সূর্যের সবচেয়ে কাছে, যদি কোশ্চেন হয় যে সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহ, সবচেয়ে কাছে, সেটাও কি? সেটাও বুধ, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম এবং সবচেয়ে কাছে দুইটাই হলো কি? বুধ। আর প্রধান গ্রহ, আচ্ছা, প্রধান গ্রহ 8টা, 400-এর বেশি উপগ্রহ, তার মধ্যে পৃথিবীর হলো একটাই উপগ্রহ, সেটা চাঁদ। একটু কমেন্ট করে ফেলো বিষয়গুলা। আর সবচেয়ে বড় উপগ্রহ বৃহস্পতি, সবচেয়ে ছোট এবং সূর্যের কাছে বুধ। ক্লিয়ার? কনসেপ্ট সব ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে ফেলো। বর্ষা কুন্দু, চাঁদ, ভেরি গুড। সুমাইয়া ইসলাম রোহি, বর্ষা কুন্দু মনে হয় মাত্র রিসেন্ট তুমি জয়েন করেছো ক্লাসে, তো লেট হলো হবে, শুরু থেকে জয়েন করতে হবে। আচ্ছা, সব ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে ফেলো যে ক্লিয়ার, অল ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার? আচ্ছা, অল ক্লিয়ার হলে আমরা 29 নম্বরটাতে চলে যাই। গাজা ভূখণ্ডটি কোন সাগরের তীরে? ভূমধ্য সাগর, লোহিত সাগর, আরব সাগর? ক্যাসপিয়ান না, শব্দটা হবে ক্যাম্পিয়ান। হ্যাঁ, ক্যাম্পিয়ান সাগর। কোনটা বলো তো? গাজা ভূখণ্ড, গাজা যেটা ফিলিস্তিন, তাই না? ফিলিস্তিনে। তাহলে এই যে গাজা ভূখণ্ডটা, এটা কোন সাগরের তীরে? ভূমধ্য সাগর, লোহিত সাগর, আরব সাগর, ক্যাম্পিয়ান সাগর? একটু 29 নম্বরটা কমেন্ট করে ফেলো। তাহলে গাজা ভূখণ্ডটি কোন সাগরের তীরে? আচ্ছা, ওকে ওকে, অল ক্লিয়ার, গুড, ভেরি গুড। 29-এর এ হবে আফরিনা, 29-এর বি হবে না, এ হবে। গাজা ভূখণ্ডটি ভূমধ্য সাগর হবে, ঠিক আছে? 29-এর এ হবে। সবাই ভুল লিখতেছে। আফসানা, মাহমুদ হাসান, বায়ুজিৎ,
বি লিখতেছে সবাই, বি হবে না, এ হবে। গাজা ভূখণ্ডটি ভূমধ্যসাগরের তীরে, ঠিক আছে। 29-এর এ, এখনো ভুল লিখতেছে সবাই। 29-এর এ, এ হবে। হ্যাঁ, নুসাত ইমরোজ তিশা, এ, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। দেখো, নিশীথ সূর্যোদয়ের দেশ, নিশীথ সূর্যোদয়ের দেশ কোনটা? বলো। জাপান, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড। নিশীথ সূর্যোদয়ের দেশ কোনটা? 30 নাম্বার। আচ্ছা, আমরা একটু আলোচনা করি জাপান সম্পর্কে। তোমরা কি জানো? জাপান বিগত 2-3 বছর 4 বছর আগে আমরা জানতাম যে সবচেয়ে দীর্ঘ আয়ুর দেশ, মানে সবচেয়ে বেশি মানুষ যে দীর্ঘ আয়ু বেশি বাঁচতো, যে দেশে বাঁচছে সেটা ছিল জাপান, তাই না? জাপানের গড় আয়ু ছিল তোমার 83 থেকে 85 বছর মানুষের। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে জাপানকে ছাড়িয়ে মোনাকো হয়ে গেছে গড় আয়ুতে প্রথম দেশ, সবচেয়ে বেশি। সেখানে হলো তোমার 86 থেকে 89 বছর। তাহলে সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ কোনটা বর্তমানে? বর্তমানে মোনাকো, ঠিক আছে। বর্তমানে কি? মোনাকো। সেখানে প্রায় 86 থেকে কত 89 বছর পর্যন্ত গড় আয়ু হয়ে থাকে মানুষের, ঠিক আছে। পূর্বে ছিল জাপান, 83 থেকে 85 বছর হতো। আচ্ছা, এরপর দেখো ফিনল্যান্ড, সুখী, সবচেয়ে সুখী মানুষের দেশ কোনটা? ফিনল্যান্ড, ঠিক আছে। সবচেয়ে সুখী মানুষের দেশ বলা হয় ফিনল্যান্ড, সুখী মানুষের দেশ। সুখী মানুষের দেশ কোনটা? ফিনল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, আইসল্যান্ডটা কি? আইসল্যান্ডটাকে বলা হয় বরফের দেশ, আবার আগুনের দেশ, দুইটাই বলা হয়। এ কারণে এখানে রয়েছে সবচেয়ে বেশি হিমবাহ, আবার রয়েছে তোমার হিমবাহ, ঝর্ণা, আগুনের লাভা সবই আছে এখানে। আইসল্যান্ড বরফও আছে, বরফের দেশ, আবার কি আগুনের দেশ, ঠিক আছে। দুইটাই আছে, বরফও আছে, আগুনও আছে। কোথায়? আইসল্যান্ডে। তাহলে আমরা পেয়েছি এখানে নিশীথ সূর্যের দেশ, তাহলে কোনটা? নরওয়ে। তাহলে আমরা দেখো এটা থেকে 4টা অ্যান্সার পেয়ে গেলাম। কি কি পেলাম? এখানে 4টা ইনফরমেশন পেয়ে গেলাম। যে বর্তমানে দীর্ঘ আয়ুর দেশ, সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ হলো মোনাকো, 86 থেকে 89 বছর। পূর্বে জাপান ছিল, এখন জাপান সম্ভবত 3 বা 4 নাম্বার এরকম। তারপরে নিশীথ সূর্যোদয়ের দেশ নরওয়ে। ফিনল্যান্ডটা কি? সুখী মানুষের দেশ ফিনল্যান্ড, হ্যাঁ। আর আইসল্যান্ডটা কি? বরফের দেশ, আগুনের দেশ, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আজকের ক্লাস এতটুকুই। তো তোমাদের যেটা বললাম যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু চালু হচ্ছে খুব শীঘ্রই, খুব স্পেশাল ভাবে। বিগত তোমরা যেভাবে ক্লাস করেছো, ইনশাল্লাহ সেকেন্ড টাইমে ব্যতিক্রম একদম ধামাকা থাকবে, ঠিক আছে। তো যারা যুক্ত হওয়ার সবাই যুক্ত হয়ে নিবা, এবং 26 সালে এসএসসি যারা দেবে তারা চাইলে যুক্ত হতে পারো। আশা করি তোমাদের জন্য নেক্সট ব্যাচে, নেক্সট কোর্সে ভালো কিছু হবে। সামনে তোমরা যাদের অ্যাডমিশন, ভালোভাবে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে থাকো। সবার রমজান মাস ভালো কাটুক, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।